বিজ্ঞান সাধারণ ও অসাধারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান কুইজ অনুষ্ঠান। গত অনুষ্ঠানে যারা অপেক্ষাকৃত ভালো করেছে তাদেরকে অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে কিছু নতুন প্রতিযোগীও আমাদের সঙ্গে আছে। সবার সঙ্গেই পরিচিত হওয়া যাক। আমি সিনান সাইফি রহমান। আমি সিদরাতুল মুনতাহা শমিকা চৌধুরী। আমি মোহাম্মদ তানভীর ইসলাম মিথুন। আমি ইস্তিয়াক আহমেদ রাতুল। আমি প্রচেতা মজুমদার। আমি অক্ষর গোস্বামী। আমি রেহনুমা তাবাসসুম। আমি রাফিউল তাহসিন ইসলাম। আমি আনিকা আজহার। আমি মোয়াজবিন মাহবুব। আমাদের অনুষ্ঠানটি 4 পর্বে বিভক্ত। প্রথম পর্বটির নাম হলো বিজ্ঞান সবখানে, কাছের দূরের সব জায়গা থেকে আমরা বিজ্ঞানের সাধারণ কিছু প্রশ্ন। 5টি প্রশ্ন এতে, বিজ্ঞান সবখানে, প্রত্যেকটাতে 5 নম্বর। আমরা প্রথম প্রশ্নে চলে যাই। পৃথিবীতে পানি কোথা থেকে আসলো, এই যে প্রশ্নটি, তার কয়েকটি উত্তর আছে। তার একটি উত্তর হলো যে পৃথিবীর শৈশবে অনেক উল্কা এসে পড়ছিল, এর উপরে পানি নিয়ে আসছিল, মহাশূন্য থেকে পানি নিয়ে আসছিল। কিন্তু কথা হলো একই সঙ্গে তো চাঁদেও এসছে উল্কা, বেশি এসছে। চাঁদের সারা গা কিন্তু উল্কায় ভরা, কিন্তু চাঁদে কেন পানি নেই? মুয়াজ বলবে। চাঁদে পানি নেই কারণ চাঁদে কোনো অ্যাটমসফিয়ার নেই। পৃথিবীতে যখন পানিটা মিটিওর হয়ে আসে তখন পানিটা পৃথিবীতে স্টে করে এবং পৃথিবীর টেম্পারেচার আসতে তখন অনেক বেশি ছিল। যখন পৃথিবী কুল হতে থাকে তখন পানি বাষ্প থেকে আস্তে আস্তে পানিতে পরিণত হয়। কিন্তু চাঁদে কোনো অ্যাটমসফিয়ার নেই, সো যখন এটা চাঁদে যায় ওটা আইদার বাষ্প হিসাবে মহাশূন্যে গ্যাস হিসাবে ভেসে যায়, না হলে ওটা সলিড হিসাবে আইস আকারে চাঁদের মধ্যেই থাকে। উত্তর সঠিক, মুয়াজ পুরো নম্বরে পাবে এটার জন্যে। আসলে আমি যদি জিজ্ঞেস করি চাঁদে অ্যাটমসফিয়ার নাই কেন? চাঁদে অ্যাটমসফিয়ার নেই কারণ চাঁদের গ্র্যাভিটির পরিমাণ খুবই কম এবং অ্যাটমসফিয়ার ধরে রাখতে পারেনি। একই কথা, কারণ আমরা জানি যে বায়ু চাপ যত কম হবে তত তাড়াতাড়ি বাষ্প হয়ে যাবে। ওখানে তো বায়ু চাপ নাই, কাজেই বাষ্প হয়ে গেছে। মুয়াজ পুরো নম্বর পাবে। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। জায়ান্ট পান্ডা, পৃথিবীর কোথাও যদি একটা জায়ান্ট পান্ডার জন্ম হয়, খুব সেলিব্রেশন, চারিদিকে এটা উৎসব, বিশেষ করে চীন দেশে খুব উৎসব পড়ে। তার কারণ হচ্ছে এটা বিলুপ্তির পথে, কাজেই একটা নতুন জায়ান্ট পান্ডার জন্ম একটা উদযাপনের ব্যাপার। প্রশ্ন হলো যে জায়ান্ট পান্ডা কেন বিলুপ্ত হচ্ছে, কী কারণে জায়ান্ট পান্ডা বিলুপ্ত হচ্ছে? প্রচেতা বলবে। জায়ান্ট পান্ডা বিলুপ্ত হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে যে জায়ান্ট পান্ডা কোনো সার্ভাইভাল ইনস্টিংক্ট এদের খুবই কম থাকে। আর আরেকটি কারণ হচ্ছে যে তাদের প্রজনন সম্পর্কে খুবই কম ধারণা থাকে। বিশেষ করে তাদের কিভাবে প্রজনন কাজটি সম্পন্ন করতে হয় সে সম্পর্কে তাদের ধারণা খুবই কম থাকে। তাই এমনকি কিছু চিড়িয়াখানাতে তাদেরকে ভিডিওর মাধ্যমেও দেখানো হয় যে এভাবে তোমরা প্রজনন কাজটি সম্পন্ন করবে। এ কারণে চিড়িয়াখানা ব্যতীত বাহিরে জায়ান্ট পান্ডা। আর কোনো কারণ আছে? প্রচেতা ঠিকই বলেছে, কিন্তু আর কোনো কারণ প্রচেতা বলতে পারবে এটা ছাড়া? স্যার, আরেকটা কারণ হচ্ছে যে তারা হলো গিয়ে তাদের যেহেতু সার্ভাইভাল ইনস্টিংক্ট কম, তাই তাদের খাদ্যাভ্যাস বা বাস্তুসংস্থানে কীভাবে বেঁচে থাকতে হয় সে আমি প্রচেতা সঠিক, এটার জন্য নম্বর অবশ্যই পাবে। কিন্তু আমি আবার দিচ্ছি, আরও কোনো কারণ যদি জানা থাকে কারো জায়ান্ট পান্ডার। মনে হচ্ছে যে কারো জানা নেই। প্রজননে অনাগ্রহ একটা বড় কারণ, কিন্তু আরেকটা বড় কারণ হচ্ছে তারা বাঁশ পাতা ছাড়া আর কিছু খায় না। তারা অত্যন্ত বেশি একটা খাদ্য নির্ভর, বাঁশ পাতা। এবং চীনে আগে বনে যথেষ্ট বাঁশ পাতা পাওয়া যেত, কিন্তু ধীরে ধীরে এটা পাওয়া যাচ্ছে না। আরও একটা সমস্যা আছে তাদের, সেই সমস্যা হলো এই যে বনে থাকতে পছন্দ করে, কিন্তু সেই বন পুরানো বন হতে হবে। তাদের জন্য নতুন বন বানিয়ে দিলে তাদের মন ভরে না, কারণ পুরনো বনে অনেক খানাখন্দক থাকে, গর্ত থাকে, ওইগুলো তারা খুব পছন্দ করে। কাজেই পরিবেশও একটা বড় কারণ। আমি এটার জন্যে প্রচেতাকে 3 নম্বর দেব, কারণ এটা একটা বড় কারণ। বাঁশপাতাটা এটাই বড় কারণ আসলে, সেজন্য পুরো নম্বর দেওয়া গেল না। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। খুব উঁচু দালান, সরু উঁচু দালান অথবা সুচালো উঁচু গাছ, এইসব জায়গায় বজ্রপাত বেশি হয়। এটা কেন হয়? তো আমরা জানি বজ্রপাত হয় হচ্ছে মেঘের মধ্যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জমা হয়। মেঘের নিচের অংশে হচ্ছে বেশি পরিমাণে নেগেটিভ চার্জ উৎপন্ন হয় এবং নেগেটিভ চার্জটা পৃথিবী যেহেতু মানে একটা পোটেনশিয়াল সৃষ্টি হয় এবং সেই নেগেটিভ চার্জটা পৃথিবীতে ধেয়ে আসার চেষ্টা করে এবং
এটা হচ্ছে মানে শর্টেস্ট পাথ খুঁজবে টু দ্য গ্রাউন্ড। তো এখন শর্টেস্ট পাথটা অধিকাংশ ক্ষেত্রে উঁচু দালানেই যাবে এবং অথবা লম্বা গাছে যাবে। সো তার জন্য সবচেয়ে সহজ যে পথটা সেটা হচ্ছে উঁচু দালান অথবা গাছ। উত্তর সঠিক, সিনান 5 নম্বর পাবে এটার জন্যে। আমরা আরও একটা ব্যাপার আছে, সরু সুচালো হওয়ার কারণে ওইখানে ইলেকট্রিক ফিল্ডটা একটু ডিস্টর্টেড হয়, যেটা আকর্ষণ করার আরেকটা বড় কারণ। আর কিছুটা শর্ট তো হয়, এর উপর ভিত্তি করেই কিন্তু লাইটনিং রড ইত্যাদি ব্যবস্থা, যাতে করে আরেক দিকে ঝুঁকিয়ে দেওয়া যায় যেটাকে উঁচু দালানের জন্যে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ব্ল্যাক হোল একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু মহাকাশে আরও অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ব্ল্যাক হোল কোনো জায়গায় কিছু ব্ল্যাক হোল আছে, কিন্তু অ্যাস্ট্রোনমির রিসার্চ দেখে মনে হয় ব্ল্যাক হোল ছাড়া আর কিছু নাই। এত বেশি রিসার্চ ব্ল্যাক হোল সম্বন্ধে হয়, এটার প্রতি বেশি আগ্রহের কারণটা কি ব্ল্যাক হোল রিসার্চের প্রতি? প্রচেতা। ব্ল্যাক হোলের প্রতি আগ্রহের একটা কারণ হচ্ছে যে এটি সর্বগ্রাসী, মানে তার কাছে যেটা যায় ব্ল্যাক হোল সেটাকে নিজের দিকে টেনে নেয়। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে ব্ল্যাক হোলের ম্যাস বেশি। আমরা জানি যে যা কিছুর ম্যাস বেশি তার দিকেই জিনিসপাতি আকৃষ্ট হয়। না, কিন্তু বিজ্ঞানীরা কেন আকৃষ্ট? জিনিস আকৃষ্ট হলো সেটা বুঝলাম, কিন্তু তার একটি কারণ হচ্ছে যে লাইট ব্ল্যাক হোল দিয়ে পাস করতে পারে না। লাইট হচ্ছে এই মহাকাশে। না, ঠিক আছে প্রচেতা, আমার এখনো প্রশ্নটার উত্তর আসলো না যে বিজ্ঞানীদের এত আগ্রহটা কেন। আমি আবার এটা দিচ্ছি। সিনান। ব্ল্যাক হোল থেকে কিছু গ্র্যাভিটি ওয়েভ নির্গত হয়, যেটা অন্যান্য মানে যেটা খুবই রেয়ার। না, সেটা তো প্রচেতাও বলেছে, এটার কতগুলো বৈশিষ্ট্য আছে সেজন্যে। আমি প্রচেতাকে এর জন্য 2 নম্বর দিতে রাজি আছি, এটার বৈশিষ্ট্যটা বলার জন্যে। কিন্তু বিজ্ঞানীদের আকর্ষণের কারণ এটা একটা এক্সট্রিম সিচুয়েশন। বিজ্ঞানীরা সবসময় এক্সট্রিম সিচুয়েশনের দিকে আকৃষ্ট হয়। এক্সট্রিম কেন? কারণ এখানে মহাকর্ষের সবচাইতে চরম অবস্থাটা বিজ্ঞানীরা দেখতে পায়, এবং থিওরি অফ রিলেটিভিটি, যেটা আইনস্টাইনের যে সাধারণ তত্ত্ব, সেই সাধারণ তত্ত্বটাকে অ্যাপ্লাই করার জন্য এটা একটা বড় সুযোগ। সেজন্যই এটা বেশি গুরুত্ব পায়। তো প্রচেতার জন্য 2 নম্বর পাবে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, এবং এই পর্বের শেষ প্রশ্ন। অনেকগুলো সমীক্ষায় দেখা যাচ্ছে আসলে যে আমরা জীববৈচিত্র্য আইল্যান্ডে বেশি, বড় দ্বীপ যদি হয়, মূল ভূখণ্ডের চেয়ে জীববৈচিত্র্য দ্বীপাঞ্চলে বেশি। এটার কারণ কি? আসলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে বর্তমানে, সেটার প্রধান মানে অন্যতম একটা কারণ হচ্ছে মানুষ। আইল্যান্ডে হচ্ছে সরাসরি মানুষের মানে উপস্থিতি সেখানে কম, ইন্ডাস্ট্রি কম। না, আমি এটা নিতে পারছি না, আমি এটা আবার ওপেন করে দিচ্ছি। উত্তর সঠিক নয়। মার্স। জীববৈচিত্র্য আইল্যান্ডের কারণ হচ্ছে প্রত্যেকটা আইল্যান্ডে লাইক ওয়েদারের পার্থক্য দেখা যায়। যে ওয়েদারের পার্থক্য মূল ভূখণ্ডেও প্রচুর আছে। ভূখণ্ড ছাড়া ওখানে হচ্ছে একসাথে ওয়েদার এবং টেরেন সবকিছু লাইক পার্থক্য অনেক বেশি। আমি আবার এটাকে দিচ্ছি কারণ এটা সঠিক পথে যাচ্ছে না। তানভীর। কারণ সেখানে স্যার বিভিন্ন বাস্তু সংস্থান রয়েছে এবং বায়োমের মাধ্যমে জীববৈচিত্র্যের প্রকাশ ঘটছে ওখানে। বিভিন্ন প্রাণী, আমরা যদি ডারউইনের মতবাদগুলো খেয়াল করি, সেখানে কিছু মতবাদ আছে যে অন্তঃপ্রজাতি বা বিভিন্ন প্রজাতির মধ্যে যে টিকে থাকার ব্যাপারটা, ওইখানে স্যার আমরা আইল্যান্ডে এটা বেশি হওয়ার কারণ আমি বায়োমটা বুঝছি, তার নিশগুলো বেশি আছে ওখানে। তুমি এটার জন্যে কিছু নম্বর পাবে, কিন্তু আমি আবার দিচ্ছি আরও অন্য বেটার কিছু আসার জন্য। মনে হচ্ছে আসবে না, তাহলে তানভীরকে আমরা এটার জন্যে 2 নম্বর দিলাম। আসলে অনেকগুলো কারণ আছে। দ্বীপের অনেক সুযোগ আছে, কারণ মূল ভূখণ্ডে অবাধে সবাই আসা যাওয়া করতে পারে, মেলামেশাটা অবাধ, মিশে যায়, মানে আলাদা আলাদা বৈচিত্র্য সৃষ্টির সুযোগটা কম, কারণ নিজেদের মধ্যে অনেক মেলামেশা হয়। আর দ্বীপে হচ্ছে কি অনেকগুলো নিশ আছে, অনেকগুলো বিভিন্ন আছে, এবং তারা মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করতে পারছে না। কাজে দ্বীপের নিজস্ব ক্যারেক্টারিস্টিকে নতুন নতুন প্রজাতি গড়ে ওঠে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে মূল ভূখণ্ড থেকে সবসময় কিছু কিছু প্রাণী দ্বীপে জয়েন করছে, এবং নতুন নতুন প্রাণী এখানে আসছে, কিন্তু একবার আসলে চট করে আবার চলেও যেতে পারে না, আসলে কিন্তু এখানে আটকে যায়। কাজেই তাদের বৈচিত্র্য এখানে হতে থাকে। এই ধরনের বিভিন্ন কারণে মূল ভূখণ্ডের চেয়ে দ্বীপে
প্রজাতি বৈচিত্র্যটা বেশি। আমরা তানভীরকে এর জন্য 2 নম্বর দিয়েছি এবং সেই সঙ্গে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় যে পর্ব, যেটি হলো ইতিহাসের বাঁকে। ইতিহাসের বাঁকে আমরা বিজ্ঞান ইতিহাসের দিকে তাকাবো এবং ইন্টারেস্টিং ঘটনাগুলো ওখান থেকে তুলে আনবো যত বিস্তারিতভাবে পারা যায়। প্রথম প্রশ্নটি ইতিহাসের, যে 1673 সাল ইটালিতে অনেকটা গ্যালিলিও সমসাময়িক, গ্যালিলিওর শেষের দিকের টরিচেলি উনি গ্যালিলিওর ছাত্র। 1643 সনে এমন কিছু উনি আবিষ্কার করেছিলেন, এমন কিছু তৈরি করেছিলেন যেটা একটা নতুন বিজ্ঞানের সৃষ্টি করেছে, যেটা হচ্ছে আবহ বিজ্ঞান। সেনা টরিচেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। তো উনি দেখিয়েছিলেন যে এয়ার প্রেশারের মাধ্যমে একটা কলামের মধ্যে যদি আমরা মার্কারি রাখি তাহলে এটা একটা সার্টেইন হাইট পর্যন্ত উঠবে, তবে একটা হাইটের পরে সেটা আর উঠবে না। সেটা মার্কারির এয়ার প্রেশার, মানে সেটা 10.76 মিলিমিটার অফ মার্কারি। তো সেই হাইটটা তিনি দেখিয়েছিলেন যে এটা আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার, এবং সেই অ্যাটমসফিয়ারিক প্রেশারকে ক্রস করতে মানে ওটার উপরে আর মার্কারি উঠতে পারবে না। সো এটা নর্মাল 1 ATM, ওটা 10.76 মিলিমিটার অফ মার্কারি, এবং এটা ব্যবহার করে মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়া কমা, ওই যন্ত্র ব্যবহার করে অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়া কমার সেই সঙ্গে কিন্তু কাকতালীয়ভাবে উনি প্রথম একটা জিনিস দেখার সুযোগ করে দিয়েছিলেন। সেটা কি? সিনান পুরো নম্বরই পাবে এটার জন্যে, সিনানের উত্তর সঠিক। কিন্তু এই প্রশ্নটাও আমি করতে চাই যে প্রথম একটা জিনিস সচক্ষে দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন, বায়ুচাপ ছাড়াও। এটা অন্য কেউ কি বলতে পারবে প্রথম কোন জিনিসটা উনি চোখের সামনে এনে দিয়েছিলেন? ঠিক আছে, দরকার নেই, এটা কেউ বলতে পারবে না। এটা হলো ভ্যাকুয়াম। ভ্যাকুয়ামের কথা থিওরিতে অনেক ছিল, কিন্তু সত্যি সত্যি ভ্যাকুয়াম কেউ দেখেনি। কিন্তু টরিচেলির যে কলামটা, যেটা সিনান বলেছে, তার উপরে কিন্তু খানিকটা খালি থাকে, আর উপরে উঠে না কলামটা, সেটুকু টরিচেলিস ভ্যাকুয়াম বলা হয়। টরিচেলির ভ্যাকুয়াম, শূন্যস্থান। এটা আবহবিদ্যাটা শুরু করেছিল। এবং এই টরিচেলি এটা করতে গেল কেন? টরিচেলি গেলেন এই জন্য, সেই সময় পাম্প দিয়ে পানি উঠাতে গিয়ে দেখা গেছে যে 33 ফুটের উপরে পানি ওঠানো যায় না, সাকশন পাম্প দিয়ে আর ওঠানো যায় না। তখন এটা থিওরাইজ করা হলো যে বাতাসের চাপে এই পানিটা উপরে ওঠে, ওই চাপের চেয়ে বেশি আর তুলতে পারে না। তখন বলা হলো যে পানি তো একেবারে 33 ফুট, এটা অনেক উঁচু, তো ঘন কোনো যদি জিনিস পাওয়া যায় তাহলে এটা হাতের মুঠোর মধ্যে আসবে। তো ঘন জিনিস হলো মার্কারি, পারদ দিয়ে করা হলো, যেটা সিনান বলেছে। এবং ব্যারোমিটার, এই যে ব্যারোমিটারের যে পারদ ব্যবহার, এটাই আমরা স্ট্যান্ডার্ড দেখেছি আমাদের কলেজে, সব জায়গায় ছিল এককালে, কিন্তু এক সময় এসে 2007 সনে এসে এটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে। ব্যান্ড হয়ে গেছে কারণ পারদ জিনিসটা ভালো না, এটা টক্সিক, এটা স্বাস্থ্য নষ্ট করে। আমরা পরের প্রশ্নে চলে যাই। সিনান 5 নম্বর পাবে এটার জন্যে। আজকে যেটা মাউন্ট এভারেস্ট, আগে তার নাম ছিল শৃঙ্গ নম্বর 15, এটাকে শৃঙ্গ নম্বর 15 বলে ডাকত। এবং সেই সময় মনে করা হতো যে তার কাছেই কাঞ্চনজঙ্ঘা এটা পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। কিন্তু এটাকে ভুল প্রমাণ করে শৃঙ্গ নম্বর 15-এর নতুন যে হাইট, এটা কে মেপেছিলেন, কেন মেপেছিলেন ইত্যাদি। রাফিউল? এটা মেপেছিলেন, তার নাম হচ্ছে রাধারমণ শিকদার। তিনি মূলত জরিপ করতে গিয়ে ওই মাউন্ট এভারেস্টের হাইট দেখে ওটাকে মেপে ফেলেছিলেন যে এই পাহাড়টার হাইট, যেটাকে কেউ আগে কখনো তেমন গুরুত্ব দেয় না, সেটার হাইট হচ্ছে 28,000 ফুট, যেটা কাঞ্চনজঙ্ঘার চেয়েও প্রায় 2,000 ফিটের বেশি। সো তখন তারপর রাধারমণ শিকদার এটা ব্রিটিশ জানানোর পর, এটা ওই সময়টা মনে আছে? সময়ে মোস্ট প্রবাবলি 1905। না, এটা 1900 না, এটা আরও আগে, এটা 1852 সনে উনি এটা করেছিলেন, অনেক আগে। রফিউল পুরো নম্বর পাবে, উত্তরটা সঠিক। একজন বাঙালি গণিতবিদ এবং সার্ভেয়ার, উনি সার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি করতেন। তিনি রাধানাথ শিকদার, উনি এটা পরিমাপ করেছিলেন। এটা সহজ হতো যদি নেপালের দিক থেকে করতে পারতেন, কিন্তু নেপালে সেই সময় ঢোকা নিষিদ্ধ ছিল, কোনো বিদেশি ঢুকতে পারতো না নেপালে, সেই রাজার হুকুম ছিল। তো ইন্ডিয়ার দিক থেকে করতে হয়েছে, ব্রিটিশ ইন্ডিয়া, কিন্তু অত কাছে যাওয়া যায়নি, অনেক দূর থেকে করতে হয়েছে। দূর থেকে করতে হওয়াতে এটাতে খুবই অসুবিধা হয়েছে, এবং কয়েক বছর ধরে এটা রিপিট করে করে নিশ্চিত হয়ে গেছে। কোন গণিত ব্যবহার হয়েছে রফিউল কি বলতে পারবে এর জন্যে? সার্ভে তো করতে গিয়ে কী ধরনের গণিত? এটা গাণিতিকভাবে করা হয়েছে,
দেখতেও হয় এবং গণিতের ব্যবহার করে। গণিতটা কি? গণিতটার টার্মটা ঠিক মনে নেই। ঠিক আছে, কেউ কি বলতে পারবে গণিতটা কি? মস? ইন্টিগ্রেশন করা হয়েছিল। না না, ঠিক আছে, এটা ত্রিকোণমিতি, ট্রিকোনোমেট্রি, সিম্পল হিসাব। ট্রিকোনোমেট্রি অ্যাঙ্গেলটা মেপে ফেললে হাইটটা পাওয়া যায়। তো এর জন্যে রফিউল পুরা 5 নম্বরেই পাবে। আমরা চলে যাই পরের ইতিহাসের প্রশ্নে। আজকাল কোমল পানীয় নানান ভ্যারাইটি, নানান রকম এবং নানান আকর্ষণীয় ফর্মে আসছে, সারা দুনিয়ায় মশহুর সব। কিন্তু তার একটা অতীত আছে। সে অতীতটা আমাদের দেশেও আছে। আজ থেকে 60-70 বছর আগে খুব পপুলার আমরা পেতাম, যেটাকে আমরা বলি সোডা ওয়াটার। সোডা ওয়াটার জিনিসটা আবিষ্কার আমাদের দেশে হয়নি। এই সোডা ওয়াটার যেখানে আবিষ্কার হয়েছে, কিভাবে আবিষ্কার হয়েছে এবং কেন এটা মানুষের নজর কাড়লো বা স্বাদ কাড়লো, সেই ইতিহাসটা কি? মূলত এটা যিনি আবিষ্কার করেছেন কোলা, তিনি এটাকে মাথা ব্যথার প্রতিষেধক হিসেবে এই যে করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারপর না, এটা মাথা ব্যথার ওষুধ না, বলতে হবে তিনি কে এবং কবেকার মানুষ ইত্যাদি রাফলি বললে হবে, রাফলি। আর জিনিসটাও বা কি সোডা ওয়াটার? সোডা ওয়াটার জিনিসটা ওটা আমি বলতে পারবো। ওটা হচ্ছে পানির সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা মিক্স করা হয়। এবং ইতিহাসটা কি? ইতিহাসটা এটা মোস্ট প্রবাবলি কোনো একটা কিংকে পয়জন করতে বানানো হয়েছিল। ঠিক আছে, আমি এটা মনে হয় কেউ বলতে পারছে না। জিনিসটা প্রিস্টলি, একজন আর্লি কেমিস্ট, উনি প্যাটার্ন করেছিলেন প্রথম। উনি সেটা করেছিলেন বেসিক্যালি মিনারেল ওয়াটার, খনিতে যে মিনারেল ওয়াটার পাওয়া যায় সেটাতে খুব স্বাদ, মানে স্পার্কলিং ওয়াটার, ভিতরে গ্যাস আছে। তো এটাকে কি করে কৃত্রিমভাবে করা যায় সেই চেষ্টা করতে গিয়ে উনি করেছিলেন বিয়ার যেখানে তৈরি করে, বিয়ার মদ যেখানে তৈরি করে, তার উপরে পানি রেখে দিয়ে সেই গ্যাসটা সেখানে দ্রবীভূত করে। ওটা উনি প্যাটেন্ট করেছিলেন এবং বিক্রি, এক ধরনের বিক্রিও শুরু হয়েছিল সোডা ওয়াটারে। কিন্তু পরে ক্যাভেন্ডিশ, আরও বড় আরেকজন বড় রসায়নবিদ, উনি দেখলেন যে এটাকে সোডিয়াম বাইকার্বনেট থেকে আরও যান্ত্রিকভাবে এটাকে করা যায় এবং সেটা অত্যন্ত পপুলার হয় তার স্বাদের জন্য, তার স্পেশালিটির জন্য। এবং প্রথম এটাকে জনপ্রিয় করেছিল, সে বিখ্যাত হয়ে আছে যিনি, তার নাম হল শোয়েপস। এবং সেই শোয়েপসের কোমল পানীয় কিন্তু এখনও আছে দুনিয়াতে, আমাদের এখানে নেই কিন্তু সারা দুনিয়াতে আছে শোয়েপসের সোডা ওয়াটার। আমাদের এখানে এককালে খুবই মানে একবার রাস্তার পাশে সোডা ওয়াটার বিক্রি হতো, আজকাল অবশ্য নেই সেটা। পরের প্রশ্নে চলে যাই। এককালে আমরা পিরামিডের কথাই বলি, তারপরে বড় বড় দালান, সেই রোমান আমার না, আরও আগে যে ইজিপশিয়ান দালান ইত্যাদিতে পাথরের উপর পাথর রাখা, মেক্সিকোতেও সেরকম আছে, পাথরের উপর পাথর রাখা হতো, পাথরের ভারে কিন্তু ওটা থেকে যেত। পরে দেখা গেল যে না, ওটা অনেক বড় পাথর না হলে এটা হচ্ছে না, মাঝখানে একটা কিছু দিতে হবে জোড়া লাগানোর জন্যে। আমরা সোজা কথায় মশলা বলি, একটা মশলা দিতে হবে। সেই মশলা জিনিসটার ইতিহাসটা কি? কারা শুরু করেছিল জিনিসটা, কি দিয়ে শুরু করেছিল প্রাচীন বিল্ডিংয়ে? মস? এটা মূলত শুরু করেছিল রোমানরা হচ্ছে রোমান কনক্রিট বানায়। এটা হচ্ছে সি ওয়াটার, তারপর হচ্ছে ক্লে, মাড আর কয়েকটা জিনিস দিয়ে তারা হচ্ছে মিক্স করে যখন তারা এটা বিল্ডিং ব্লক হিসাবে ইউজ করে, তখন সেটা দেখা যায় সেটা হচ্ছে হার্ড হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে পাথরের মতো রূপ নেয়। এবং রোমানদের রোমান যে কনক্রিটটা, ওইটা এতটাই উন্নত ছিল সেই সময়, এবং সেটা এখনও স্টাডি করা হয় যে সেখানে যদি পানি পড়ে সেটা ক্ষতি না হয়, উল্টো ওই জায়গাটা হচ্ছে আরও হিল হয় পানি পড়ার মাধ্যমে। আমি মজের আনসারটা নেব, তবে রোমানদের আগে গিয়েও যদি কেউ কিছু বলতে পারে, আসলে এটার ইতিহাস আরেকটু আগেও আছে, যদি কেউ বলতে পারে রোমানদের আগে, মনে হয় না বলবে। আসলে প্রথম যে এ ধরনের মশলা যে মাঝখানে ব্যবহারের নজির পাওয়া যায় সেটা হলো তুরস্কে। এটা 7000 বছর, রোমানরা মাত্র 3000 বা 2000 বছর আগের মানুষ। 7000 বছর আগে তুরস্কে দেখা গেছে যে কাদাকে পোড়াইয়ে এবং চুনা পোড়িয়ে, একদম সুরকি যেটা আমরা বলি, সে সুরকির ব্যবহারটা, চুন সুরকি, চুনা এবং কাদা, এটা ফ্লোর তৈরির কাজে দেখা গেছে। খুব বেশি যে পরিষ্কারভাবে দেখা গেছে তাও না, আরও ভালো দেখা গেছে আজকে যেটা পাকিস্তান,
মেহেরগড়ে আর্কিওলজিক্যাল কিছু ডিসকভারি হয়েছে, যেটাও প্রায় 6-7 হাজার বছর আগের। সেখানেও চুনসুরকির কাজ দেখা গেছে। তবে হ্যাঁ, রোমানদেরটা একেবারে সলিড, এখনও গেলে দেখা যায়। এবং রোমানরা কিন্তু আরেকটা কাজ করেছিল, শুধু চুনসুরকি না, ওরা যে কংক্রিটটা বানিয়েছিল সেই কংক্রিটের ইয়েটা আসতো চুন পোড়া, সেটা ঠিক আছে, কিন্তু বাকিটা আসতো আগ্নেয়গিরির ছাই থেকে। পোজোলোনা বলতো এটাকে, পোজোলোনা, সেই পোজোলোনা আর চুনের মিশ্রণ। তারপর মাঝখানে আর তেমন কিছু হয়নি। একেবারে 1824 সনে এসে চুনা পাথর আর কাদাকে অনেক উচ্চ উত্তাপে নিয়ে যেটাকে বলা হলো পোর্টল্যান্ড সিমেন্ট, যেটা আধুনিক সিমেন্ট আমরা যেটা ব্যবহার করি। ওইটারও অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু পোর্টল্যান্ড সিমেন্টটা করেছিলেন আসপডিন, জোসেফ আসপডিন। উনি ব্রিটেনে করেছিলেন, ব্রিটিশ দালান নির্মাতা ছিলেন উনি, এবং নামটাও পোর্টল্যান্ড, ওটা ব্রিটেনেরই একটা জায়গার নাম, ডরসেট অঞ্চলের একটা জায়গা। ওখানে খুব শক্ত শিলা, তো সেটার শক্ত শিলাকে স্মরণ করার জন্যে এই যে ক্যালসিনেশন করে চুন এবং কাদার গুঁড়া, পোড়া কাদার গুঁড়া, এটাকে অনেক হাই টেম্পারেচার নিয়ে ক্যালসিনেশন করে পানি মেশানো হলে অত্যন্ত শক্তিশালী একটা জিনিস তৈরি হয়, যেটাকে আমরা সিমেন্ট বলি, পোর্টল্যান্ড সিমেন্ট বলি। আমরা উত্তরের জন্যে মুয়াজকে পুরো নম্বরই দেব, যে রোমান সিমেন্টের কথা বলার জন্যে। আমরা একদম শেষ প্রশ্নে ইতিহাসের চলে আসলাম। কম্পিউটার প্রোগ্রাম, আজকে যেটা কম্পিউটার প্রোগ্রাম আমরা সবাই শিখি, অল্প স্বল্প অনেকেই জানে, বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু প্রথম কম্পিউটার প্রোগ্রাম কিন্তু এই ইলেকট্রনিক কম্পিউটারের জন্য হয়নি, অন্য ধরনের কম্পিউটার জন্য হয়েছিল। সেটা কে করেছিলেন, কেন করেছিলেন মুয়াজ? সেটা ছিল অ্যানালগ কম্পিউটারের জন্য, এটা করেছিলেন অ্যাডা লাভলেস। এবং কেন করেছিলেন, এটা হচ্ছে সেই সময় অ্যানালগ কম্পিউটারটা হচ্ছে এটা অ্যানালগ বললেই ঠিক বোঝা যায় না, কারণ অ্যানালগ বৈদ্যুতিক অ্যানালগও আছে, কিন্তু ওটা কি ছিল? ওটা ছিল, এটা আমি ঠিক বলতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আদা লাভলেসের কথাই। উনি হচ্ছে এটা প্রথমে আবিষ্কার করেছেন হচ্ছে ম্যাথমেটিক্যাল কম্পিউটেশন করার জন্য, যে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা করার জন্য। মুয়াজের উত্তর আংশিক সত্য, আমি এই জিনিসটা আবার দেব। রাফেল, চার্লস ব্যাবেজ আবিষ্কৃত একটা অ্যানালগ কম্পিউটার, এটার নাম ছিল কম্পিউটিং ডিভাইস। ওইটা মূলত হিসাব না বলতে ক্যালকুলেশনের জন্য এটা ইউজ হতো। না, উত্তর সঠিক হচ্ছে না, আমি আবার দিচ্ছি। স্যার অ্যাবাকাসের জন্য। হ্যাঁ, অ্যাবাকাস, অ্যাবাকাসের জন্য। অ্যাবাকাসকে ঠিক কম্পিউটার, অ্যাবাকাস এখনও আছে, হাতে করতে হয় অ্যাবাকাস। ঠিক আছে, আমি বলছি, এটা নাম ছিল অ্যানালাইটিক ইঞ্জিন। অ্যানালাইটিক ইঞ্জিন, এটা একজন ব্রিটিশ বেবেজ, ওনার নাম বেবেজের কম্পিউটার। এটা গিয়ারের চাকা সব, আর একটা স্টিম ইঞ্জিন দিয়ে এটা চালানো হতো, এবং ক্যালকুলেশনটা করতো গিয়ার দিয়ে। বেশ কমপ্লিকেটেড ক্যালকুলেশন করা যেত, যে কোনো সমীকরণ এটা সেটা অনেক কিছু করা যেত, এবং প্রোগ্রাম করে করা হতো। একদিক দিয়ে প্রোগ্রামটা বুঝাই দেওয়া হতো গিয়ারে, আরেক দিক দিয়ে আউটলেটে ফলাফলটা আসতো। এখন আদা লাভলেস যেটা করেছেন, সেই সময় ওনার একটা কাজ ছিল, এটা চালাবার জন্য জিনিসটাকে ইনপুটটাকে দেওয়া। তো উনি দেখলেন যে ইনপুটটা দেওয়ার জন্যে সবচেয়ে ভালো হয় এটাকে ভেঙে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেওয়া, যে এবং কোনটা বারবার করতে হবে, কোনটা চক্রাকারে করতে হবে, কোনটা হয় এদিকে নইলে এদিকে করতে হবে, ঠিক আজকাল যেভাবে আমরা করি। কিন্তু ওই গিয়ারের জন্য প্রবলেমটা ছিল বার্নৌলিজ নাম্বার, এটা বের করা, এটা ক্যালকুলেট করার জন্য উনি করছিলেন। এটা মজার ব্যাপার হলো, হুবহু আজকে যেরকম যে ভাষায় আমরা করি, সেই কবে 150 বছর আগে আদা লাভলেস এটা করেছিলেন। এটা আমি বলি, এটা এক্স্যাক্টলি টাইমটা হচ্ছে 1840 সন, 150 ঠিক না, 100 কিছু কম। 1840 সনে আদা লাভলেস, উনি বেসিক্যালি একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, এবং কম্পিউটারে এরকম অনেকেই কাজ করতেন। কম্পিউটার মানে সেই চাকার কম্পিউটার, সেটাতে দেওয়ার জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে, এই অ্যানালাইটিক ইঞ্জিন, তারও কিন্তু প্রসেসর, ওই প্রসেসরের নাম ছিল ইঞ্জিন, তারও মেমোরি ছিল, ওটার নাম ছিল স্টোর, ওটার নাম ছিল ইঞ্জিন। তো পুরো জিনিসটা ছিল, কাজে একেবারে শূন্য থেকে কম্পিউটার আসেনি, তার অনেক আছে, ইতিহাস আছে। আমরা এটার জন্য কাউকে নম্বর দেওয়া গেল না। আমরা আমাদের পরের পর্বে চলে যাচ্ছি, যেটা ভবিষ্যতের কথা বলবো। ভবিষ্যতের কথা 2026 থেকে 2036।
2026 থেকে 2036 দুটো প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 10 করে, এবং এটা একটু বিস্তারিত বলতে হবে যে আজকের অবস্থার থেকে আমরা ভবিষ্যতে কিভাবে যেতে পারছি। প্রথম বিষয়টা বলবো ভবিষ্যতের লাইব্রেরিটা কীরকম হবে ভবিষ্যতে আগামী 10 বছরে। সিনান, যেহেতু এখন হচ্ছে অনলাইনে মানে মেমোরি স্টোর করার ক্যাপাসিটি ধীরে ধীরে বাড়ছে, আমরা সম্পূর্ণ লাইব্রেরিটাকেই অনলাইনে বইগুলোকে আমরা সম্পূর্ণভাবে পিডিএফে রূপান্তর করে সেখানে অনলাইনেই স্টোর করব। ভবিষ্যতে আর হচ্ছে কাগজের বই ধীরে ধীরে কমে যাবে, যেহেতু এখন স্মার্ট ইবুকের সংখ্যা বাড়ছে, ম্যাক্সিমাম বইগুলো ইবুকেই হয়ে যাবে। এবং আমরা জানি লাইব্রেরিতে বই ছাড়া হচ্ছে নানা ধরনের ফ্যাসিলিটিস থাকে, ম্যাপস থাকে, তারপর হচ্ছে রিসার্চ করার জন্য অনেক সময় কম্পিউটার থাকে, সেখান থেকে নোট করতে হয়। সেই ধরনের সবগুলো সুবিধা হচ্ছে লাইব্রেরির মধ্যে ডিজিটাল মানে ম্যাপ যেগুলো সেগুলো ডিজিটালাইজ করা হয়ে যাবে। সো কাগজের জিনিসপত্র লাইব্রেরিতে আগামীতে আর থাকবে না, এবং লাইব্রেরিতে আমাদের যাওয়াও লাগবে না, আমরা ঘরে বসেই হচ্ছে লাইব্রেরি সাইটে যেতে পারি, সেখান থেকেই সবগুলো ফ্যাসিলিটি আমরা নিতে পারি। আংশিক ঠিক আছে, আমরা কিন্তু আরও অনেক কিছু বলার আছে লাইব্রেরি সম্বন্ধে, লাইব্রেরি পুরো কনসেপ্টটার নিয়ে আমি আবার দেখছি কেউ যদি অনিকা। লাইব্রেরি হলো এখন যেহেতু আমাদের সামনে হলে এআই যুগ আসবে, তো এআই হলে আমাদেরকে বিভিন্নভাবে, যেমন এআই আমাদের লাইব্রেরিয়ান হতে পারে, যে আমাদেরকে বিভিন্ন আমাদের চয়েস হিসেবে আমাদেরকে লাইব্রেরিতে আমাদের মানে বুক আমাদেরকে সাজেস্ট করতে পারবে। আর প্লাস হলো লাইব্রেরি হলো আমাদের হলো আমরা যেটা বললো ইবুকের কথা, আমরা ইবুকে হলো ওখানে এআই আনতে পারবে, যেটা হলো আমাদেরকে লাইব্রেরির জন্য মানে আমাদের বিভিন্ন বুক চয়েস করে দিবে। সো বেশিরভাগ হলো এআই ভিত্তিক হয়ে যেতে পারে। এআই ভিত্তিক, এআইটা অ্যাড করলো অনিকা। আমি আরও কোনো যদি অ্যাসপেক্ট থাকে শেষবারের মতো আবার একটু দিতে চাই রাফিউল। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা একটা বিশাল লাইব্রেরি থেকে একটা ক্ষুদ্র তথ্য বের করা যেমন অনেক কষ্টসাধ্য কাজ, কিন্তু এটাকে আমরা নেভিগেট করার জন্য এটাকে আরও সহজসাধ্য করে ফেলতে পারি। যেমন ফ্রেজ আপনার লাগবে, সেই ফ্রেজটা আমি সার্চ করবো, সেক্ষেত্রে এটা শক্তিশালী কম্পিউটার ওটাকে এত বড় লাইব্রেরি থেকে ওই ফ্রেজটা খুঁজে দেবে, সেক্ষেত্রে ঠিক আছে, আমি গট দ্য পয়েন্ট। আসলে সেটা এখনও করা হয়, এখনও সার্চিংয়ের ভালো ইঞ্জিন আছে আমাদের, সব কিছু আছে। এটা আমি প্রধানত আনিকা এবং সিনানের মধ্যে ভাগ করে দেবো নম্বরটা। সিনানি বেশি পাবে কারণ অধিক পয়েন্টস দিয়েছে, সে 6 পাবে, আর আনিকা 4 পাবে। লাইব্রেরির কতগুলো বিষয় আছে। লাইব্রেরি, সিনান যে একটা কথা বলেছে যে যেতেই হবে না, সেটা কিন্তু লাইব্রেরি না, যাওয়ার জন্যই লাইব্রেরি। এটা একটা হাব হবে, এটা একটা মিটিং প্লেস হবে, এটা একটা মিটিং। না গিয়ে তো আমরা এখনও করি, এখনও ডিজিটালি বই নামিয়ে বই পড়া এটা কোনো ব্যাপার না, এটা আছে। এটা ভবিষ্যতে যেতে হবে না, এর জন্য ভবিষ্যতে যেটা হবে লাইব্রেরি একটা হাব হবে। সেখানে মানুষ কি করবে? মানুষ রিসার্চ করবে, পরস্পরের সাথে ভাব বিনিময় করবে, তারপর বিশেষ করে একাডেমিক ব্যাপারে, তারপর ওরাল হিস্ট্রি, যে বয়স্ক মানুষ যারা আছে তারা তাদের জীবনে যা দেখেছে সেই হিস্ট্রিগুলো ওখানে তারা জবানবন্দি দেবেন, বলবেন, সেগুলো ওখানে সংরক্ষিত হবে, অন্যরা গিয়ে সেটা শুনতে পারবে। তারপর ওখানে অনেক ভিআরের ব্যবস্থা থাকবে, যে ভার্চুয়াল রিয়ালিটিতে যদি কেউ যেতে চায় ওখানে গিয়ে ভ্রমণ করবে, ভার্চুয়াল রিয়ালিটিতে গিয়ে, যেটা বাড়িতে পারে না হয়তো ওখানে গিয়ে করবে। তারপর এটা এক ধরনের যেটাকে বলা যায় মাল্টিফাংশনাল হাব, 24 ঘন্টা খোলা থাকবে, একটা ওয়েলকামিং একটা ব্যাপার থাকবে লাইব্রেরি। কারণ অনেকে মনে করে যে লাইব্রেরি ইজ ডেড, কথাটা ঠিক না। লাইব্রেরির ডেফিনিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইব্রেরি মারা যায়নি। হয়তো আগের যে লাইব্রেরি আমরা বইয়ের শেলফ দেখতাম ওটা আর নাই, ওটা থাকবেও না, ওটা নেই। তবে হ্যাঁ, পাণ্ডুলিপি সংরক্ষণের একটা জায়গা থাকবে, যেখানে মূল্যবান পাণ্ডুলিপিগুলো থাকবে, সেটা হয়তো বই আকারেও থাকবে। সেটা হলো, আমরা পরের ভবিষ্যৎবাণীতে চলে যাই। সেটা হলো, এখন আমাদের বলতে হচ্ছে যে ড্রাইভারলেস গাড়ি চলবে, এই প্রশ্নটা আর এখন ভ্যালিড না। আমাদের বরং চিন্তা করতে হবে সামনে মানুষই চালাবে এরকম কোনো গাড়ি থাকবে কি না, থাকলে কীভাবে থাকবে, মানুষই চালাবে এরকম কোনো গাড়ি থাকবে কি না। তানভীর স্যার, এক্ষেত্রে অনেকটা এটা ভিআরের মতো হয়ে যাচ্ছে কাহিনী, যে আমরা এক জায়গায় বসে আছি, তো আমরা মনে হচ্ছে কি যে আমি গাড়ি চালাচ্ছি, যেটা আমরা আসলে না, আমি অন্য কাউকে দেবো। সামনে মানুষে গাড়ি চালাবে কি না, প্রশ্নটা হলো এটা। হ্যাঁ, রেনুমা। গাড়ি চালানোর সময় যদি আমরা কম্পিউটার বা এই মানে ইউজ করি, তাহলে অনেক সময় দেখা যাবে যে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স থেকেই যায়। সেই জন্য হচ্ছে গিয়ে যেহেতু মানে অ্যাক্সিডেন্টের চান্স থাকে, তাহলে হচ্ছে গিয়ে মানুষের একটা সাইড থাকা লাগবে যে মানুষও চালাতে পারবে গাড়ি, এরকম একটা সেকশন থাকা লাগবে।
এখন তো পারে, এখন তো আমরা চালাই গাড়ি, কিন্তু ড্রাইভারলেস গাড়ি এসে গেছে এবং তারা অ্যাক্সিডেন্ট করে না, তারা মানুষ লাগে না, কোনো রিস্ক নিতে হয় না, গাড়ি এখন স্বয়ংক্রিয়ভাবে চলছে। এখন সব জায়গায় নেই, ঢাকায় নেই, অনেক জায়গায় আছে, ঢাকায় নেই, কিন্তু 10 বছর পরে ঢাকায় হয়ে যাবে। তখন আমরা নিজে চালাবো কি না, প্রশ্ন হলো এটা, নিজে গাড়ি চালাবো কি না আদৌ। আমি আবার দিচ্ছি এটা। স্যার, যখন কোনো কম্পিউটারের মাধ্যমে গাড়ি চালানো হবে তখন হয়তো আমরা নিজে চালাবো না, কিন্তু গাড়ির যদি কোনো আপডেটেড মডেল হয়, যেমন ফ্লাইং কার্স যদি চলে আসে, তাহলে আমরা সম্পূর্ণভাবে সেটা এআই বা কম্পিউটারকে হ্যান্ড আউট করতে পারবো না। যেহেতু ফ্লাইং কার যদি আসে তাহলে সেটা সম্পর্কে আমরা ওরকম স্টাডি করা হবে না, তাই সেটা মানুষই চালাবে। কিন্তু যেগুলো পুরান মডেল, যেমন রাস্তায় চালিত গাড়ি বা সাবমেরিন, সেগুলো হয়তো রোবটকে দেওয়া হবে। আমি এটার জন্য প্রচেতাকেই শুধু নম্বর দিতে পারবো, সে ঠিক ধরেছে জিনিসটা। এটার নম্বর সে 5 পাবে, কারণ পুরো জিনিসটা, কারণ সাধারণ গাড়ি চালাবার কোনো প্রশ্ন উঠবে না মানুষের। মানুষ চালাবে একটা স্পোর্টস হিসাবে চালাবে, স্পোর্টস, যে কম্পিটিশন দেওয়ার আমরা চালাতে পারি এবং রেস দিলাম, ইয়ে করলাম। অথবা নতুন কিছু আসলে, যেমন উড়ক্কু গাড়ি, এটা নতুন এসছে, মানুষ চালিয়ে দেখবে যে এটা কীভাবে হচ্ছে। তো দুইটা কারণে সামনে মানুষ চালাবে। একটা হলো শখ করে চালাবে, যে আজকে আমি নিজে চালাবো, সবসময় তো আমার যন্ত্রে চালায়, আজকে আমি নিজে চালাবো। আর একটা হলো স্পোর্টসের জন্য চালাবে, যে স্পোর্টসের জন্য চালাবে। এই দুটা কারণে মানুষ হয়তো অনেক দিনই নিজে গাড়ি চালাবার একটা ব্যবস্থা থাকবে। তবে হ্যাঁ, তার মানুষের উপর ভরসা করা যাবে না, মানুষ অ্যাক্সিডেন্ট প্রোন জিনিস মানুষ, কাজেই মানুষকে তখন এআই হেল্প করবে। মানুষ যদি ভুলভাল চালায়, এআই এসে ফট করে সেটাকে ওভাররাইড করবে, সেই ব্যবস্থা থাকবে। চালাতে দেবে মানুষকে, কিন্তু এআই সবসময় মাতবরিটা করবে এআই, কারণ এআই অনেক বেটার ড্রাইভার দ্যান হিউম্যান বিং। তো ঠিক আছে, আমরা প্রচেতাকে 5 নম্বর দিলাম। এখানে আমরা শেষ পর্বে চলে গেলাম, যেটা হচ্ছে মজার পর্ব, লিমেরিক, কবিতা, যেটা 5 লাইনের ছড়া বলতে পারো, লিমেরিক। এই 5 লাইনের ছড়ার একটা ছন্দ আছে, সেই ছন্দে বিজ্ঞানের একটা কথা এসে যায়, এবং লক্ষ্য করতে হবে বিজ্ঞানের কি কথা, এবং ছড়ার সাথে মিলিয়ে উত্তর দিতে হবে। নিজের মতো করে উত্তর একটা দিলে হবে না, সেটা হয়তো অনেকেই দিতে পারবে, সেই জন্য ছড়াটা মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম লিমেরিক। ধুলার উপর নেমে পড়ল পায়ের ছাপ, মানুষের ছোট কিন্তু মানব জাতির বড় ধাপ, শঙ্কায় নীরব বিশ্ব, তারপর ফেটে পড়া হর্ষ, পৃথিবীর বাইরে মানুষের প্রথম ধাপ। সিনা, ধুলার উপরে মানুষের প্রথম ধাপ বলতে নীল আর্মস্ট্রংয়ের স্টেপের কথা বলা হচ্ছে চাঁদে। তিনি হচ্ছে প্রথম মানে মহাশূন্যে প্রথম মানুষের যে যাওয়ার ব্যাপারটা তারই ছিল। তিনি বলেছিলেন যে one small step is one big step for mankind, মানুষের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। এরপরে তৃতীয় লাইন থেকে একটু, ধুলার উপর নেমে পড়ল পায়ের ছাপ। নীল আর্মস্ট্রংয়ের পায়ের ছাপটা কিন্তু দেখা গেছে, বুটের ছাপটা ওখানে। ধুলার উপর নেমে পড়ল পায়ের ছাপ, মানুষের ছোট কিন্তু মানব জাতির বড় লাভ। যেটা সিনান এখন বলল, যে মানুষের জন্য একটা স্টেপ, কিন্তু মানব জাতির জন্য একটা বিরাট উল্লম্ফন। এটা আর্মস্ট্রং বলেছিলেন, সেদিন নামার সময় বলেছিলেন উনি। সংখ্যায় নীরব বিশ্ব, সারা পৃথিবী কিন্তু এটা টেলিভিশনে দেখতেছিল, একদম সাইলেন্ট, কি হয় না কি হয়, লোকটা বাঁচবে না মরবে, নাকি এখনই পড়ে যাবে আমরা জানি না, কিন্তু সংখ্যা। কিন্তু যেই সে গিয়ে ব্রডকাস্টিং শুরু করলো, সবাই, হ্যাঁ, তারপর ফেটে পড়া হর্ষ, পৃথিবীর বাইরে মানুষের প্রথম ধাপ। সিনান পুরো নম্বর পাবে এটার জন্য। আমরা দ্বিতীয় লিমেরিকে চলে যাই, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হিলিয়াম নিয়ন এরা আছে বেশ, কাজ কারবারের নেইকুলেশ, সবাই তৃপ্ত নয়কো ক্ষিপ্ত, এরা সবাই নামেশা ভদ্র গ্যাস। ইনার্ট গ্যাসের নেচারের কথা বলা হচ্ছে। হিলিয়াম, নিয়ন, জেনন, আর্গন, এই ধরনের গ্যাসগুলো তারা হচ্ছে তাদের মানে শেষ অরবিটে 8টা ইলেকট্রন থাকে, এবং তারা এই কারণে স্টেবল হয়, তারা কোনো রিয়াকশন করতে চায় না, তারা নিজেরা তৃপ্ত, তারা কারোর সাথে মিশতে চায় না, এবং এজন্য তাদেরকে ইনার্ট বলা হয়। নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে। ভদ্র গ্যাস, নোবেল গ্যাস বল, ভদ্র গ্যাস এরা মিশে না। কীরকম? হিলিয়াম নিয়ন এরা আছে বেশ, কাজ কারবারের নাইকুলেশ, সবাই তৃপ্ত নয়কো ক্ষিপ্ত,
এরা সবাই নামেশা ভদ্র গ্যাস। সিনান 10 নম্বরেই পাবে এটার জন্যে, কারণ ইনার্ট গ্যাসটা সে প্রত্যেকটা ধাপ সে বলে দিয়েছে। আমরা আমাদের পুরো অনুষ্ঠানটা শেষ করে ফেললাম, এখন দেখি কারা নম্বর পেয়েছে। সিনান অনেক এগিয়ে আছে, অন্যরাও কিছু কিছু নম্বর পেয়েছে। যারা আজকে অপেক্ষাকৃত ভালো করলো তাদেরকে আমরা আবার আমন্ত্রণ জানাবো, সেই সঙ্গে কয়েকজন নতুন প্রতিযোগীও আমাদের সাথে যোগ দেবে। তো যারা দেখলেন অনুষ্ঠানটি তাদের সবাইকে ধন্যবাদ এবং আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ।